ওভারঅল চিত্র। টা আসনের মধ্যে নিশ্চিতভাবে টিএমসি 166টা পেতে চলেছে, বিজেপি 71, কংগ্রেস 4, লেফট 1, আদার্স 3, বাকি রইল 49টা আসন, যেটা 50-50। আমি যদি ধরে নিলাম এই 50-50 আসনের মধ্যে আরো 50-50 ভাগ করে দিই বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে, তাহলে তৃণমূল কংগ্রেস এসে দাঁড়াচ্ছে, আমি ধরে নিলাম যে আমি 25টা যদি ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 25 আর 60 দাঁড়াচ্ছে 181, তাই তো? যোগটা ঠিক বললাম তো? 181 আর 25টা যদি বিজেপির দিকে যোগ করে দিই, মাফ করবেন 191। আমি অঙ্কে কম চিরদিন কাঁচা ছিলাম, ইতিহাস আমার সাবজেক্ট ছিল, সুতরাং অঙ্কে আবারও ভুল করেছি। 191 আর 25টা আসন যদি বিজেপির দিকে যোগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 70 আর 20 96। কিন্তু 49-এর মধ্যে 5-7টা তো আমাদের। আমি বলছি পার্থদা, আমি আসছি, আপনাদের একদম ইয়ে করে দিচ্ছি এমন নয়, কিন্তু আমি ধরে নিলাম এই 49-এর মধ্যে আমি ধরে নিলাম 5টা আসন কংগ্রেস সিপিএম এর মধ্যে লড়াই হচ্ছে, তাহলে 45-এর যদি 22 করি তাহলে তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে 188 আর বিজেপি দাঁড়াচ্ছে 93। অর্থাৎ আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের হিসাব বলছে, নীলাদ্রিদার কথাই মোটামুটি একটু হলেও সঠিক দেখতে যাচ্ছে, বিজেপি ট্রিপল ডিজিটে পৌঁছচ্ছে না আমাদের অ্যাসেসমেন্ট। কিন্তু বিজেপি অনেকের থেকে ভালো ফল করছে, অন্যান্য বারের থেকে ভালো। 3 ছিল 2016-এ, 2021-এ 77 হয়েছিল, আমাদের অ্যাসেসমেন্ট 90-এর কোঠায় পৌঁছে যাচ্ছে, এটা আমাদের অ্যাসেসমেন্ট। আবার এই ভোট যদি সুমনের কথা অনুযায়ী এসআইআর এর মতো গণভোটে পরিণত হয় তাহলে এই 191 কোথায় গিয়ে থামবে, যেটা নীলাদ্রিদাও বলছেন, সেটা আমাদের জানা নেই। কিন্তু ওভারঅল চিত্র দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফের নবান্নের প্রবেশ করতে চলেছেন বলে অন্তত আমাদের চতুর্থবারের জন্য। নির্বাচন কমিশনে কোনো বদল হতে পারে কি এর জন্য? এটা আমি বলতে পারবো না, নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদের তো নয়, কিন্তু আমাদের গ্রাউন্ড রিপোর্ট বলছে 191টি আসন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 2-4টে এদিক ওদিক হতে পারে, আবার 1% 1.5% সুইংই অনেক দূরে নিয়ে যেতে পারে। কৃষাণু, তো তোমাকে আগেই বলছিলাম যে আমাদের হিসেব মতো এটা তুমি যেটাই বললে যে 200-র অনেক উপরে থাকবে। আমাদের মিনিমাম ক্যালকুলেশন, যদি অনেক মার্জিনাল সিট আমরা ধরেই নিই কি আইএসএফ পাবে, কংগ্রেস পাবে, লেফট পাবে, তাহলেও আমরা 226-এর কম পাচ্ছি। 226টা একটু বাড়াবাড়ি হয়ে গেল, আমার মনে হয় না 226 পাওয়ার জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে। কিন্তু আমার ধারণা, আমার নিজের ধারণার অভিজ্ঞতা থেকে বলছি, 200 হয়তো টাচ করলেও করতে পারে, কিন্তু আমি 190-91-এর বেশি এই মুহূর্তে। বিশ্ব আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী একটা 2/3-এর কথা বলেছেন। 2/3 তো মানে 196 2/3। হ্যাঁ পার্থদা, দেখুন, আমরা তো ছিলাম 0 এবং সেখানে এই 294টা আসনে 20 বছর বাদে আমরা প্রার্থী দিতে পেরেছি। এটাই কিন্তু আমাদের কাছে একটা প্রাথমিক একটা ভীষণ পাওয়া, এবং যেটা দেখার সেটা হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ কতটা বাড়ে, যেটা আমাদের ভবিষ্যতে লড়াইয়ের পাথেও দেবে। কেন আমরা তো ফুট হোলটাই নিতে পারছিলাম না বিভিন্ন কারণে, কেন সেটা আলোচনা করতে গেলে এখন অন্য পরিচয়। ওফেলিয়া, চৌঠামে দেখবেন আপনাদের মানে যেটা এখন আপনারা দেখাচ্ছেন এই রেশিও রেজাল্টটা কিন্তু পুরো একদম এই বার চার্ট যা দেখাচ্ছেন ঠিক তার বিপরীতে আসবে। বিজেপি কিন্তু ওই জায়গাটায় থাকবে প্রথমে, একদম এটা নিশ্চিত থাকলাম। এবং 5ই মে সবাই মাছ ভাত খেতে চলে আসবেন একদম। কৌস্তব, বলবো যে 4 তারিখের জন্য অপেক্ষা করা যাক। ওই লেফট 1, কংগ্রেস 4, কংগ্রেসের সাথে আমার জোট হয়নি, তবুও আমি বলছি আইএসএফ ওইখানে ওই 1-2 এসব থাকবে না, অনেক হিসেব পাল্টে যাবে।
আর যে আমি শুরুতে কথা বলেছি, অনেক হিসেব পাল্টে যাবে। সংখ্যাটা বাম, কংগ্রেস, আইএসএফ মিলে আলাদা আলাদা লড়েও যে সংখ্যা দাঁড়াবে অনেক বেশি। আর এটা প্রমাণিত হবে যে বিজেপি যতই ওপর থেকে আপকিবার 200 পার বলুক আর এবার অন্য কথা বলুক, বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না। আরএসএস চায় না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে হারাতে, দুর্গাকে হারাতে। আর বিকল্প হবো আমরা আগামী দিনে আমরাই। 4 তারিখে একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছি। তৃণমূলের দিক থেকেও সারপ্রাইজটা থাকতে পারে, বিজেপির দিক থেকেও। এই সমস্ত হিসেব উল্টোপাল্টা হয়ে যাবে সেই 4 তারিখের সারপ্রাইজের জন্য আমি না, কিন্তু নীলাদ্রি বাবু, যদি বিজেপির দিকে হয় তাহলে আপনার হিন্দু ভোটের তত্ত্ব তো তখন কোথায় যাবে? বিজেপির দিকে হলে তো হিন্দু ভোটের না না, তত্ত্বই কাজ করবে। তৃণমূলের দিকে হলে আমি বলছি তাহলে এসআইআর মানুষ যে এইভাবে তাহলে আমি হিন্দু একান্ন ভোটের ওই থেকে ভোট তত্ত্বটা দেখছি। তখন তাহলে কাজে লাগবে না। মাঝামাঝি আছে, ইহাও হয় উহাও হয়। না, তবে একটা জিনিস আমরা বলছি বিজেপি সাইন বোর্ডে পরিণত হবে 4 তারিখ থেকে। রাজনীতিকরা নানা রকম কথা বলবেন, স্পেসিফিক কোশ্চেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন, যদি আমি বলছি এই কারণে কাউন্টিং বাকি আছে, বহু সময় এক্সিট পোল ঠিকঠাক হয় না, মেলেও না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন 2029-এর নির্বাচনের আগে, এর কতটা মানে রাজনৈতিকভাবে কিভাবে দেখেন? রাজনৈতিকভাবে আমি বলবো এখনই যে ইন্ডিয়া জোট বা এরা ইন্ডি জোট বলেন, সেই ইন্ডি জোটের প্রধান মুখ হয়ে যাবেন কিন্তু সেই রকম সময়তে কিন্তু অল ইন্ডিয়া ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ফিরতে পারেন তাহলে নিশ্চিতভাবে 2029-এ প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী থাকবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কিন্তু যদি উনি হারেন তাহলে তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না। একদম। প্রতীক, একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে এইবারে তৃণমূল কংগ্রেস কিন্তু শাসক ক্ষমতায় থেকেও একেবারে বিরোধীর মতো রাজনৈতিক দল হিসাবে লড়েছে। তার কোনো ক্ষমতাই মাটিতে থাকেনি, সবটাই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা গার্ডেড। আর সবসময় আমরা দেখেছি যখনই কোণঠাসা তৃণমূল কংগ্রেস, যখনই তৃণমূল কংগ্রেস বিরোধীর দিকটা থাকে, তখন তৃণমূল কংগ্রেস ভালো করেই। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস তাই বলছে, ফলে এবারও তাই। হ্যালো, আমি শুনতে পেলাম না। হ্যাঁ সুমন, আমার প্রশ্ন হচ্ছে, আমাকে? হ্যাঁ, এবারে যদি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন, আমি বলবো কি? হ্যাঁ সুমন, হ্যাঁ আমার প্রশ্ন, এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন তাহলে 2029-এর যে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না? দেখ, এবার রাফায়েল আর সুখোই ছাড়া নির্বাচন কমিশন মোটামুটি সবকিছু পাঠিয়ে দিয়েছে। দাবাং অফিসার, এনআইএ, সাজোয়া গাড়ি, সেইটা উপেক্ষা করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোর ফিগারে স্টিক করতে চাই, 190 পেয়ে যেতেন, তাহলে 2029-এ উনি নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার। এবং আমি আবারও বলছি যে এই ইলেকশনটা, আমরা তো সবসময় বিজয়ীর গাথা লিখি, আমি বলছি ইলেকশনটা বিজেপি হারছে, তৃণমূল জিতছে। কিন্তু এই ইলেকশনটা যদি বিজেপির নিরিখে দেখা হয়, বিজেপি যা যা ভুলগুলো করেছে, সেই ভুলগুলোকে কিভাবে ক্যাপিটালাইজ করতে হয়, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে চতুর্থবার ফিরছে। এবং আবারও বলছি যে সাজোয়া গাড়ি, এনআইএ, দাবাং, এই সব কিছুর আক্রমণ সহ্য করে শুধু সুখোই আর রাফায়েল উঠছিল না, বাকি সব কিছু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জেতা মানে শি ইজ দ্য টলেস্ট লিডার অফ দিস সাউথ ইস্ট এশিয়া। সাউথ এশিয়ায় এরকম ভোট কোনোদিন হয়নি, এবং একটা গণ আবেগ কিভাবে তৈরি করা, সেটাও উনি বোধহয়, আমার মনে হয় যে উনি যে স্লোগানটা ব্যবহার করেছেন জয় বাংলা, মুজিবুর রহমানের পরে এই রকমভাবে কেউ ভোটকে হ্যান্ডেল করতে পারে। একদম। ভোট এমন একটা জিনিস, এখানে সংখ্যাতত্ত্বের খেলা এবং সূক্ষ্ম পাটিগণিত লুকিয়ে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের হাজারো কিন্তু ইস্যু ছিল, চাকরি ইস্যু ছিল, নানা ধরনের দুর্নীতির ইস্যু ছিল। সমস্ত ইস্যুকে ছাপিয়ে গিয়ে যদি তিনি জেতেন, তাহলে আমরা জানবো বা বুঝবো যে এসআইআর কিন্তু সব থেকে বড় ভূমিকা নিয়েছে। আমাদের সার্ভে তাতে যা দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন। যদিও অফিসিয়াল সিলমোহর কিন্তু 4 তারিখের আগে আমরা বলতে পারি না, তার কারণ 4 তারিখে ভোট গণনা। কিন্তু আমাদের যে অ্যাসেসমেন্ট, তাতে আমাদের যে ফলাফল, তাতে মোটামুটিভাবে ম্যাজিক ফিগার 148-এর অনেকটাই উপরে থাকছে তৃণমূল কংগ্রেস।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজকে এখানে এসেছেন, দর্শকদের ধন্যবাদ যারা আমার অনুষ্ঠান দেখছিলেন। ভালো থাকবেন।